এক ধনী, সুন্দরী এবং নিখুঁত জীবনের শুরু এবং তার বড় দুর্ঘটনার দুঃখজনক আরম্ভ। যদি পৃথিবীর সবচেয়ে বড় হাসপাতাল, সবচেয়ে নামী ডাক্তার আর সবচেয়ে দামি ওষুধও কাউকে আবার জীবন ফিরিয়ে দিতে না পারে, তাহলে কি একজন সাধারণ মানুষ, এক ফাটা চপ্পল পরা মানুষ কারো ভাগ্য বদলে দিতে পারে? আজকের এই গল্প আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে, কারণ এতে অলৌকিক ঘটনা যন্ত্র দিয়ে নয়, বরং একজন মানুষের সত্যিকারের নিয়ত এবং প্রার্থনা দিয়ে ঘটে। এক ধনী মেয়ে যার জীবন মুহূর্তের মধ্যে ভেঙে গেল। ডাক্তাররা হাল ছেড়ে দিল, আশা মরে গিয়েছিল, কিন্তু ঠিক তখনই এক এমন মানুষ তার জীবনে এসেল যাকে সমাজ কখনোই গুরুত্ব দেয়নি। আর সেই ব্যক্তি তার অন্ধকারে প্রথম আলো হয়ে উঠল। গল্প শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ: যদি আপনি এমন আবেগপূর্ণ এবং জীবন বদলে দেওয়া গল্প পছন্দ করেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতিটি গল্প আপনার হৃদয়কে ছুঁয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়। এবং কমেন্টে জানান আপনি এখন কোথায় আছেন এবং কি করছেন যখন আপনি এই গল্পটি শুনছেন। আপনার একটি লাইন আমাকে জানায় যে আমার গল্পটি কোন বাড়ি, কোন শহর এবং কোন হৃদয় পর্যন্ত পৌঁছাচ্ছে। এখন আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের সবচেয়ে কাঁপিয়ে দেওয়া গল্পটি। দিল্লির শীতকালে এক অদ্ভুত নীরবতা থাকে। বাতাস ঠান্ডা হয়, কিন্তু হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা কষ্ট তার চেয়েও বেশি ঠান্ডা। বসন্ত বিহারের এক বিলাসবহুল কোঠিতে জানালার পাশে একটি হুইল চেয়ারে বসে এক মেয়ে ঠান্ডা নিঃশ্বাস ফেলছিল। তার নাম ছিল আনায়া মেহরা। ২৪ বছর বয়সী সুন্দরী, সুশিক্ষিত, ধনী এবং একসময় জীবন শাসন করা মেয়ে। একসময় তার হাসিতে এই বাড়ি ভরে যেত। একসময় তার হাঁটার মধ্যে এমন আত্মবিশ্বাস ছিল যে লোকেরা দেখেই অবাক হয়ে যেত। তার বাবা রাজীব মেহরা এই শহরে নাম, খ্যাতি, ধনসম্পদ সব অর্জন করেছিলেন, এবং আনায়া তার স্বপ্নের এক সম্পূর্ণ অংশ ছিল। বিয়ের প্রস্তুতি চলছিল। বাগদত্ত করণ খান্নার সাথে জীবন একদম সিনেমার মতো লাগছিল, কিন্তু জীবন কখন কোন মোড়ে কার হাত ছেড়ে দেবে কেউ জানে না। ২০২২ সালের জুলাই মাসের এক বর্ষার রাতে দিল্লি গুরগাঁও এক্সপ্রেসওয়েতে প্রবল বৃষ্টি হচ্ছিল। আনায়া তার বন্ধুর জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফিরছিল। রাস্তা ছিল পিচ্ছিল, বাতাস কাঁচে আছড়ে পড়ছিল এবং এক ঝটকায় তার গাড়ি ডিভাইডারের সাথে ধাক্কা খেল। সেই মুহূর্তের পর জীবন যেন ভেঙে চুরমার হয়ে গেল। ৬ মাস ধরে আনায়া কোমরের নিচ থেকে পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত ছিল। দামি হাসপাতাল, বিদেশের ডাক্তার, প্রার্থনা, পুজো সবকিছু চেষ্টা করা হলো, কিন্তু তার পা পাথরের মতো নিথর হয়েছিল। আর আজ সেই ঠান্ডা সকালে সে জানালার পাশে বসে বাইরের বৃষ্টির ফোঁটাগুলোকে এমনভাবে দেখছিল যেন নিজেকেই দেখছে, ঠান্ডা, ভাঙা এবং আশা ছাড়া। এটাই সেই মুহূর্ত ছিল যখন তার ভাগ্য দরজা বন্ধ করে কোনো এক অজানা অলৌকিকের পথ খুলতে যাচ্ছিল। দিল্লির শীতের সকাল সবসময় কুয়াশায় ঢাকা থাকে, আর সেদিনও বসন্ত বিহারের কোঠিতে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। হিটার চলছিল, কিন্তু ঘরের পরিবেশ ঠান্ডা অনুভব হচ্ছিল। হয়তো তাই, কারণ আনায়ার হৃদয়ে যে বরফ জমে গিয়েছিল, কোনো গরমই তা গলাতে পারছিল না। সে হুইল চেয়ারে বসে জানালার বাইরে দেখছিল, যেন প্রতিটি ফোঁটা থেকে তার ভেঙে যাওয়া স্বপ্নের হিসাব চাইছে। রাজীব মেহরা ধীরে ধীরে ঘরে এলেন, হাতে স্যুপের বাটি নিয়ে। আনায়া মা, একটু খেয়ে নাও, তিনি নরম সুরে বললেন, কিন্তু তার চোখে সেই একই অস্থিরতা ছিল যা গত ৬ মাস ধরে যায়নি। আনায়া শুধু একবার তাকালো এবং আবার জানালার দিকে দেখতে থাকল। বাবা, খিদে নেই, সে আস্তে করে বলল। রাজীব তার কাছে এসে দাঁড়ালেন। আগামী সপ্তাহে সিঙ্গাপুর থেকে ডাক্তার আসছে, নতুন থেরাপি বলছে। তার কথা শেষ করার আগেই আনায়া ক্লান্ত কণ্ঠে বলল, বাবা প্লিজ থামো, আমি জানি কিছু বদলাবে না। রাজীবের মুখে কষ্টের একটি স্তর আরও গভীর হল। তিনি কখনোই তার মেয়েকে এতটা ভেঙে পড়তে দেখেননি, এবং এই কথা তাকে ভিতর থেকে কাঁপিয়ে দিত। তিনি কিছু বলতে পারলেন না, শুধু তার মাথায় হাত বুলিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে কোঠির বাইরে হঠাৎ শোরগোল হল। গার্ডের কঠোর কণ্ঠস্বর শোনা গেল, আরে এখানে কি করছো? এটা ধনী লোকেদের এলাকা। আনায়া আলতো করে গলা ঘুরিয়ে পর্দার পেছন থেকে দেখল। প্রধান গেটে একটি রোগা পাতলা লোক দাঁড়িয়েছিল, বৃষ্টিতে ভেজা, পা খালি, কাপড় পুরনো, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। সে হাতে কাপড়ে মোড়ানো একটি ছোট পুটলি ধরেছিল। ভাই, আমি ভিক্ষা চাইছি না, সে নম্রভাবে বলল। নাম কবির, শুনেছি মেহরা সাহেবের মেয়ে হাঁটতে পারে না। আমি ভাবলাম হয়তো আমার এই দেশি ওষুধে কিছু আরাম হতে পারে। গার্ড হেসে উঠল, দুনিয়ার বড় ডাক্তাররা ঠিক করতে পারল না, আর তোর তেল কাজ করবে? ঠিক তখনই রাজীব বাইরে এলেন।
তিনি একবার কবিরের দিকে তাকালেন এবং কপাল কুঁচকে গেল। তুমি কি করতে পারো? ডাক্তার, থেরাপিস্ট সবাই হাল ছেড়ে দিয়েছে, তিনি কঠোর স্বরে বললেন। কবির মাথা নিচু রেখেই উত্তর দিল, সাহেব, আমি শুধু চেষ্টা করতে পারি, আসল সুস্থ করার মালিক তো ওপরবালা। এই শুনে রাজীবের ধৈর্য ভেঙে গেল। অনেক হয়েছে, এখানে তামাশা করো না, যাও এখান থেকে। গার্ড কবিরকে ধাক্কা দিয়ে বাইরের দিকে নিয়ে গেল। সে পিছলে যাওয়া পা নিয়ে বৃষ্টিতে দূরে যেতে লাগল, কিন্তু শেষবার ঘুরে দাঁড়িয়ে আস্তে করে বলল, যখন সব দরওয়াজা বন্ধ মনে হবে একটু উপারেও দেখে নিও, সেখানে সব সময় রাস্তা খোলা থাকে। আনায়া পর্দা ছেড়ে দিল, কিন্তু তার হৃদয় প্রথমবারের মতো 6 মাসে হালকা কেঁপে উঠল। সেই লোকটির চোখে কোনো ভয় ছিল না, কোনো লোভও না, শুধু সত্যি। রাতে ঘরে হালকা আলো ছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত আলোড়ন শুরু হল। কেন সেই অচেনা লোকটির কথা তাকে এতটা ছুঁয়ে গেল? কেন তার কণ্ঠে এমন ভরসা ছিল যা কোনো ডাক্তারের কথাই ছিল না? সে এই ভাবতে ভাবতে অনেক রাত পর্যন্ত জেগে থাকল। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু তার হৃদয়ে যেন ধীরে ধীরে কোনো এক আশার ছোট শিখা জ্বলতে শুরু করেছিল। খুব হালকা, কিন্তু জেদি, যেন বলছিল যে গল্প এখনও শেষ হয়নি এবং হয়তো তার জীবন কোনো নতুন মোড়ের দিকে এগোচ্ছে। সেই রাতে আনায়া ঘুমেছিল না, কিন্তু সে আগের মতো অস্থিরও ছিল না। ঘরে হালকা নীরবতা ছিল এবং বাইরে বাতাসের মাঝারি শব্দ। কবিরের কথাগুলো তার হৃদয়ে যেন কোনো বীজের মতো বসে গিয়েছিল, সরল, ছোট, কিন্তু অদ্ভুতভাবে ভরসাযোগ্য সত্যি। 6 মাসে প্রথমবার তার মনে হল যে কেউ তার অবস্থা দেখে দয়া দেখাচ্ছে না, বরং সত্যিই তার কষ্ট অনুভব করছে। সে জানালার দিকে দেখতে দেখতে ভাবতে থাকল যে কেন একজন অচেনা মানুষের কণ্ঠস্বর তাকে এতটা ছুঁল, এবং ধীরে ধীরে তার বুঝতে শুরু হল যে হয়তো তার ভেতরে কোথাও খুব গভীরে আশার একটি হালকা শিখা এখনও বাকি ছিল, যা নিভে যায়নি, শুধু চাপা পড়েছিল। সকালের কুয়াশা যখন ধীরে ধীরে কমতে শুরু করল, তখন এক অদ্ভুত টান অনুভব হল, যেন কেউ তাকে তার উত্তরের দিকে ডাকছে। সে মাসখানেক পর প্রথমবার নিজেকে জিজ্ঞেস করল, যদি একবার যাওয়ার চেষ্টা করি, শুধু একবার। এই প্রশ্নটি এত সাধারণ ছিল, কিন্তু তার জীবনে এটি ছিল সবচেয়ে বড় পদক্ষেপ। সে কলবেল বাজাল। পরিচারিকা এলে আনায়া আস্তে করে বলল, সুরেশকে ডাকুন। পরিচারিকা অবাক হলেও কিছু না বলে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই সুরেশ ঘরে এলো। সে তাকে দেখে আরও অবাক হল। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? আনায়া গভীর শ্বাস নিয়ে বলল, সুরেশ, আমাকে বাইরে যেতে হবে, সেই লোকটির কাছে, কবির। তার কণ্ঠে কোনো দুর্বলতা ছিল না, কোনো দ্বিধাও না, শুধু একটি স্পষ্ট, স্থির ইচ্ছা। সুরেশ আস্তে করে জিজ্ঞেস করল, ম্যাডাম, মেহরা সাহেবকে? তার কথা শেষ করার আগেই আনায়া বলল, বাবাকে বলবেন না, আমাকে শুধু একবার সেখানে যেতে হবে, নিজের হৃদয়ের কথা শুনতে চাই। সুরেশ একটি লম্বা শ্বাস ছাড়ল। সে জানত যে আনায়া এত মাসে কখনোই কোনো বিষয়ে এত স্পষ্ট ছিল না। সে মাথা নিচু করে বলল, ঠিক আছে ম্যাডাম, আমরা এখনই বেরোচ্ছি। কালো এসইউভি কোঠির গেট থেকে বাইরে বেরোতেই শহরের ভিড়ভাট্টা পেছনে পড়তে লাগল। দিল্লির ঠান্ডা সকাল ধীরে ধীরে উধাও হচ্ছিল, এবং গাড়ি শহরের পাকা রাস্তা পেরিয়ে সরু গলি এবং তারপর কাঁচা রাস্তার দিকে এগোচ্ছিল। মাঠে সর্ষে ফুল ফুটেছিল, বাতাসে মাটির ভেজা গন্ধ ছিল, এবং অনেক দিন পর আনায়া অনুভব করল যে সে শহরের যন্ত্রের মতো আওয়াজ থেকে দূরে আছে, এক অন্য দুনিয়ায়, যেখানে সবকিছু ধীর কিন্তু সত্যি মনে হয়। প্রায় 2 ঘন্টার যাত্রার পরে গাড়ি একটি সরু পথে থামল। সামনে একটি সাধারণ কুঁড়েঘর ছিল, টিনের ছাদ, মাটির দেয়াল এবং দরজা দিয়ে ছাকা লণ্ঠনের আলো। আনায়া দেখেই আস্তে করে বলল, এটাই। সুরেশ হুইল চেয়ার নামালো, আনায়াকে বসালো এবং ধীরে ধীরে কুঁড়েঘরের দিকে নিয়ে গেল। দরজা হালকা ধাক্কা দিতেই খুলে গেল, এবং ভেতরে সেই লোকটি, কবির, একটি ছোট পাথরের হামানদিস্তায় পাতা গুঁড়ো করছিল। তাকে দেখে কবির কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর তার চোখে এক নরম উজ্জ্বলতা এলো, যেন সে এই মুহূর্তটিকে আগেই আজ করতে পেরেছিল। আপনি এখানে? সে অবাক এবং স্নেহের মিশ্রণ ভরা কণ্ঠে জিজ্ঞেস করল। আনায়া ধীরে ধীরে বলল, হ্যাঁ কবির, আমি এসেছি কারণ আমি একবার চেষ্টা করতে চাই। কবির হেসে বলল, তাহলে ভেতরে আসুন বেটি। যেখানে হৃদয় সত্যিই ডাকে, সেখানে রাস্তা নিজে থেকেই খুলতে শুরু করে। আর সেই মুহূর্তে আনায়ার প্রথমবার মনে হল যে তার যাত্রা হয়তো এবার সত্যি সত্যিই শুরু হয়েছে। সেই জায়গায় যেখানে না ওষুধের অহংকার ছিল, না হাসপাতালে সাদা দেয়াল, শুধু সত্যি, বিশ্বাস আর এক আশার আলো। কুঁড়েঘরের ভেতরে ঢুকতেই আনায়ার এমন মনে হল যেন সে কোনো এক অন্য দুনিয়ায় এসে পড়েছে,
জায়গাটি ছোট ছিল, কিন্তু তাতে এক অদ্ভুত উষ্ণতা ছিল। না হাসপাতালের ঠান্ডা দেয়াল, না মেশিনের আওয়াজ, শুধু মাটির হালকা সুগন্ধ এবং ফুটন্ত তেলের এক শান্ত বাষ্প। কবির চারপায়ের দিকে ইশারা করে বলল, এখানে বসে পড়ুন বেটি, আরামে। সুরেশ ধীরে ধীরে তার হুইলচেয়ার কাছে এনে তাকে চারপায়ে বসাল। আনায়া প্রথমবার অনুভব করল যে এই সাধারণ ঘরেও একটি শান্তি আছে, এমন কিছু যা সে মাসখানেক ধরে হারিয়ে ফেলেছিল। কবির বসে বলল, আপনার এখানে আসাটা খুব বড় কথা। লোকেরা প্রায়শই শরীরের ব্যথায় হারে না, হৃদয়ের ব্যথায় হেরে যায়। আপনি আজ হৃদয়ের কথা শুনেছেন। তার কথাগুলোতে অনেক গভীরতা ছিল, কিন্তু একটি সরলতাও ছিল, যেন সে কোনো বই থেকে নয়, জীবন থেকে কথা বলছে। সে একটি ছোট শিশি তুলল, যাতে নারকেল তেল ছিল। এটা ওষুধ নয়, শুধু একটি মাধ্যম। আসল কাজ প্রার্থনার হয়, সে আস্তে করে বলল। তারপর সে হাতে কিছুটা তেল নিল এবং আনায়ার দিকে তাকাল। যদি আপনার অস্বস্তি লাগে তো বলে দেবেন, শুরুতে একটু অদ্ভুত লাগে। আনায়া তার চোখে চোখ রেখে মাথা নাড়ল। এত সময় পর কাউকে তাকে দয়া ছাড়া, ভয় ছাড়া, শুধু একজন মানুষ হিসেবে দেখা, এই অভিজ্ঞতাটাই তার কাছে নতুন ছিল। কবির তার পায়ে ধীরে ধীরে তেল লাগানো শুরু করল। প্রথমে তার হালকা সংকোচ হল, কোনো অচেনা মানুষের তার অসার পা ছোঁয়াটা অদ্ভুত লাগল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই অনুভূতি বদলে যেতে লাগল। তেলের উষ্ণতা তার ত্বকে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল, এবং এর সাথে সাথেই এক অনির্বচনীয় হালকা ভাব, যেন তার ভেতরের কোনো পুরনো গিঁটকে কেউ খুব আলতো করে খুলছে। তার চোখে জল এলো, কিন্তু সেই জল দুর্বলতার ছিল না, সেটি ছিল অনেক দিন পর অনুভব হওয়া স্বস্তির। কবির তেল মালিশ করতে করতে আস্তে আস্তে কিছু প্রার্থনা গুনগুন করছিল। কোনো জাদু নয়, শুধু সত্যিতে ভরা প্রার্থনা। ওপরবালা আমাদের ভাঙে না বেটি, শুধু একটু ঘুরিয়ে দেয়, যাতে আমরা নতুন পথ দেখতে পারি, সে বলল। সেই কথাটি আনায়ার হৃদয়ে ধীরে ধীরে গেঁথে গেল। এত সময় ধরে সে নিজের ভেঙে যাওয়াকেই দেখছিল, কিন্তু আজ প্রথমবার তার মনে হল যে হয়তো এই ভাঙনের মধ্যেও কোনো মানে লুকিয়ে থাকতে পারে। ঠিক সেই সময় কুঁড়েঘরের বাইরে থেকে হাসির একটি হালকা শব্দ এলো, এবং একটি ছোট মেয়ে ভেতরে এলো। রোগা, কালো, কিন্তু চোখে উজ্জ্বলতা, যেন পুরো পৃথিবী তার বন্ধু। তার পা একটু বেঁকে ছিল, কিন্তু তার পদক্ষেপে কোনো দ্বিধা ছিল না। কবির চাচা, বৃষ্টি থেমে গেছে, সে উৎসাহের সাথে বলল। কবির হেসে তাকে ডাকল, এসো চহক, এই হলো আনায়া দিদি। মেয়েটি আনায়াকে কয়েক সেকেন্ড মনোযোগ দিয়ে দেখল, তারপর হেসে বলল, দিদি, এখানে ভয় পাওয়ার দরকার নেই। আমার পাও পুরো ঠিক নয়, কিন্তু আমি তবুও দৌড়াই, কারণ ভগবান বলেন যে যদি হৃদয় জোরে জ্বলে তাহলে শরীরও ধীরে ধীরে সাথে আসতে শুরু করে। এই কথাটি সরল ছিল, কিন্তু সেই বয়সের একটি শিশুর মুখ থেকে বেরিয়ে এটি কোনো অলৌকিকের মতো অনুভব হল। আনায়া প্রথমবার এত স্পষ্ট করে ভাবল, যদি এই ছোট মেয়েটির এত ভরসা থাকতে পারে, তাহলে আমি কেন নয়। কুঁড়েঘরের ভেতরে ধীরে ধীরে সন্ধ্যার আলো নামছিল। বাতাসে মাটি আর আশার এক হালকা সুগন্ধ মিশে গিয়েছিল। আনায়া একটি লম্বা গভীর শ্বাস নিল, যাতে দুঃখ কম আর স্বস্তি বেশি ছিল। আজ তার মনে হল যে সে শুধু চিকিৎসার জন্য আসেনি, বরং নিজেকে আবার খুঁজে বের করার জন্য এসেছে। কবির কুঁড়েঘরে কয়েক ঘণ্টা কাটানোর পর আনায়া নিজেকে কিছুটা হালকা অনুভব করছিল। এই আরাম কোনো জাঁকজমক থেকে আসেনি, বরং সেই সরল পরিবেশ থেকে এসেছিল, যেখানে কোনো দেখানেমা বা ভয়ের ভার ছিল না। সে চারপায়ের ওপর হেলান দিয়ে বসে বাইরে দেখছিল, যেখানে মাঠের ওপর সন্ধ্যা ধীরে ধীরে নামছিল। ঠিক তখনই দূর থেকে কোনো গাড়ির ভারী শব্দ কাছে আসতে লাগল, এবং কবিরের মুখ হালকা কিছুটা চিন্তিত হয়ে উঠল। সুরেশও জানালা দিয়ে বাইরে দেখল, এবং আস্তে করে বলল, ম্যাডাম, মনে হচ্ছে মেহরা সাহেব এসে গেছেন। আনায়ার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল। কিছুক্ষণের মধ্যেই কালো এসইউভি কুঁড়েঘরের সামনে দ্রুত এসে থামল, এবং রাজীব মেহরা ক্রোধ এবং উদ্বেগের মিশ্রণ নিয়ে বাইরে নামলেন। তার পদক্ষেপে অস্থিরতা ছিল, চোখে ভয় এবং মুখে সেই গভীর ক্লান্তি যা দুর্ঘটনার রাত থেকে তার পিছু ছাড়ছিল না। তিনি কুঁড়েঘরের দরজা দেখলেন, মাটির দেয়াল দেখলেন, এবং তারপর তার মেয়েকে একটি সাধারণ চারপায়ে বসে থাকতে দেখলেন। আনায়া, এটা কি করছো তুমি এই অবস্থায় এখানে? তার কণ্ঠস্বর কাঁপছিল, যেন প্রতিটি শব্দে লুকিয়ে থাকা ভয় বাইরে আসছিল। আনায়া কিছু বলতে যাচ্ছিল যে রাজীব তাকে মাঝখানে থামিয়ে দিলেন।
তুমি জানো এই জায়গাটা কতটা বিপজ্জনক, আর এই লোক কি করবে তোমার চিকিৎসা? শহরের ডাক্তাররা করতে পারল না, আর তুমি এখানে? তার কণ্ঠস্বর কঠোর ছিল, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকা কষ্ট স্পষ্ট ছিল। কবির ধীরে ধীরে এগিয়ে গেল এবং সম্মানের সাথে বলল, সাহেব, আমি কোনো খেলা করছি না, শুধু সাহায্য করতে চাই। রাজীব তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালেন। আমি আমার মেয়ের ওপর কোনো পরীক্ষা করাতে চাই না, তুমি বুঝতে পারছো না? কিছুক্ষণের জন্য বাতাস ভারী হয়ে গেল, কিন্তু আনায়া শান্ত কণ্ঠে বলল, বাবা, আমি এখানে নিজেকে নিরাপদ অনুভব করেছি, শুধু একবার আমার কথা শোনো। তার কথাগুলো শান্তিতে ভরা ছিল, কিন্তু তাতে সেই সত্যি ছিল যা যে কোনো বাবার হৃদয়কে টলিয়ে দিতে পারে। ঠিক তখনই বাইরে বাতাস আরও জোরে হল, দূরের মাঠের ধুলো উড়ল এবং আকাশে কালো মেঘ একসাথে জমতে লাগল। সুরেশ চিন্তিত হয়ে বলল, সাহেব, প্রবল ঝড় মনে হচ্ছে, এখন বেরোনো ঠিক হবে না। রাজীব কুঁড়েঘরের বাইরে তাকালেন, ধুলো, বাতাস এবং গভীর হওয়া অন্ধকার। নিজের মেয়ের সুরক্ষার জন্য তিনি অনিচ্ছা সত্ত্বেও সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, আজকের রাত এখানেই থাকি, কিন্তু সকালে আমরা ফিরে যাব। কবির শুধু এতটুকুই বলল, আপনার মেয়ের সিদ্ধান্ত শোনাটাও চিকিৎসার অংশ সাহেব। তার কথাগুলোতে কোনো তর্ক ছিল না, শুধু একটি শান্ত বিশ্বাস ছিল। রাজীব কিছু বললেন না, কিন্তু তার চোখে একটি ছোট্ট প্রশ্ন অবশ্যই উঠল, তিনি কি সত্যিই এত ভুল ভাবছিলেন? কুঁড়েঘরের ভেতরে হালকা আলো ছিল, বাইরে ঝড় উঠছিল, এবং সেই ঝড়ের মধ্যে আনায়া অনুভব করল যে এই রাতটি শুধু আবহাওয়ার নয়, বরং তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতগুলির মধ্যে একটি হতে চলেছে। রাত পুরোপুরি নেমে এসেছিল এবং বাইরের বাতাস মাটি আর আর্দ্রতাকে সাথে নিয়ে ধীরে ধীরে তীব্র হচ্ছিল। কুঁড়েঘরের টিনের ছাদ মাঝে মাঝে কেঁপে উঠছিল, কিন্তু ভেতরে একটি শান্ত উষ্ণতা ছড়িয়েছিল। লণ্ঠনের নরম আলো চারটি মুখ আধা উজ্জ্বল, আধা আবছা করে দিচ্ছিল। প্রত্যেকের ভেতরে নিজের নিজের লড়াই চলছিল। আনায়া চারপাইয়ে হেলান দিয়ে বসেছিল, তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে এক আলাদা উজ্জ্বলতা, যেন বহু মাস ধরে চাপা পড়া কিছু আজ প্রথমবার নিঃশ্বাস নিচ্ছে। রাজীব কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার চোখ ক্রমাগত তার মেয়ের ওপর স্থির ছিল। এটি সেই একই দৃষ্টি ছিল, যাতে চিন্তাও ছিল, অপরাধ বোধও ছিল, এবং একটি গভীর ভয়ও ছিল। সেই ভয় যে হয়তো তার আরও একটি সিদ্ধান্তে মেয়ের অবস্থা আবার খারাপ হয়ে যেতে পারে। কিছুক্ষণ পরে তিনি ধীরে ধীরে বললেন, আনায়া, তুমি বোঝো না, সেই রাতের পর থেকে একটি মুহূর্তও এমন যায়নি যখন আমি নিজেকে দোষী মনে করিনি। যদি আমি ফোনটা তুলে নিতাম, যদি আমি তোমাকে থামিয়ে দিতাম। তার কণ্ঠস্বর ধীর ছিল, কিন্তু ভাঙা কাঁচের মতো যন্ত্রণায় ভরা ছিল। আনায়া শান্ত স্বরে বলল, বাবা, দুর্ঘটনা ভাগ্যক্রমে হয়, ভুল করে নয়। আপনি নিজেকে যত দোষ দেবেন, আমি ততটাই দূরে সরে যাব। এই শুনে রাজীবের চোখ লাল হয়ে গেল, তবে এবার রাগে নয়, আশা আর ভয়ের মাঝে আটকে থাকা ভাবনায়। কবির যে পাশেই বসেছিল বলল, সাহেব, কখনো কখনো বাইরের ঝড় শুধু আওয়াজ করে, আসল ঝড় তো হৃদয়ে ওঠে। যদি হৃদয় শান্ত হয়ে যায়, তবে বাইরের বাতাসও ততটা ভয়ঙ্কর লাগে না। তার ধরনে এমন সারল্য ছিল যা কোনো বই থেকে নয়, অভিজ্ঞতা থেকে আসে। রাজীব তার দিকে তাকালেন, প্রথমবার রাগ ছাড়া, যেন তিনি তাকে সত্যি সত্যিই বোঝার চেষ্টা করছেন। কুঁড়েঘরের ভেতরে বাতাস কিছুটা ঠান্ডা হতে শুরু করল, তখন কবির চুল্লিতে জল গরম করল এবং বলল, আনায়া বেটি, আজ শরীর কিছুটা প্রতিক্রিয়া দেবে। যখন মন খোলে, তখন শরীরও সাড়া দিতে শুরু করে। এই কথায় রাজীব ভ্রু কুঁচকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। কবির তার পায়ে ধীরে ধীরে গরম তেল লাগানো শুরু করল। প্রথমে আনায়ার মুখে হালকা দ্বিধা দেখা গেল। 6 মাসের অসারতার পরে কোনো স্পর্শ অনুভব করা অচেনা ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সেই গরমের সাথে সে একটি হালকা কম্পন অনুভব করল, যেন কোনো গভীর ঘুমিয়ে থাকা শিরা প্রথমবারের মতো কোনো সংকেত পাঠাল। সে চমকে উঠে বলল, কবির, আমার হালকা টিস অনুভব হচ্ছে, যেন পা ভেতর থেকে জেগে উঠছে। রাজীব সাথে সাথে তার হাত ধরে ঝুঁকে পড়লেন। সত্যি? আনায়া ধীরে ধীরে মাথা নাড়াল। হ্যাঁ, খুব হালকা, কিন্তু আগের মতো শূন্যতা লাগছে না। কবির হেসে বলল, যখন শরীর অনেক সময় ধরে ব্যথা লুকায়, তখন আবার কথা বলতে দ্বিধা করে। আজ যে হালকা টিস এসেছে না, এটাই প্রথম ইঙ্গিত যে রাস্তা খুলছে।
রাজীবের মুখে অবিশ্বাস আর আশা একসাথে ফুটে উঠল, যেন বহু বছর ধরে বন্ধ একটি জানালা আজ হঠাৎ বাতাস নিতে শুরু করেছে। তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। যদি যদি এটা সত্যি হয় তাহলে হয়তো আমি। তিনি আর কিছু বলতে পারলেন না। কবির তার দিকে তাকালো এবং ধীরে ধীরে বলল, সাহেব, মেয়ের জন্য আপনার ভয় খুব বড়, কিন্তু কখনো কখনো ভয়ও ওষুধ হয়ে যায়, যখন আমরা তা থেকে পালাই না, বরং তার ওপারে যাওয়ার চেষ্টা করি। বাইরের বাতাস এখন কিছুটা শান্ত হয়ে গিয়েছিল। ভেতরের নীরবতা কোনো প্রার্থনার মতো লাগল, হালকা, গভীর এবং আশা দিয়ে ভরা। আনায়া চোখ বন্ধ করল এবং প্রথমবারের মতো অনুভব করল যে তার ভেতরে সত্যি সত্যিই কোনো নতুন শুরু মোড় নিচ্ছে। হয়তো এটাই সেই রাত ছিল যার অপেক্ষা তার হৃদয় অনেক আগে থেকেই করছিল। এক এমন রাত যেখানে ভয় ভেঙে যাচ্ছিল এবং নতুন সাহস জন্ম নিচ্ছিল। সকালের হালকা আলো কুঁড়ে ঘরে ছড়িয়ে পড়তে শুরু করল। রাতের বাতাস এখন থেমে গিয়েছিল এবং মাটির সুগন্ধ পুরো ঘরে একটি শান্ত উষ্ণতা ঘোলাচ্ছিল। আনায়া ধীরে ধীরে জেগে উঠল এবং অনুভব করল যে তার পায়ে মাসখানেক ধরে অনুপস্থিত একটি হালকা টান ফিরে এসেছে। এই ব্যথা হঠাৎ ছিল, কিন্তু অদ্ভুত বিষয় হল যে এটি তাকে ভয় দেখানোর পরিবর্তে ভেতরে কোথাও আশা জাগাচ্ছিল। রাজীব চোখে সারা রাতের ক্লান্তি নিয়ে তাকে দেখছিলেন। তিনি বেশিরভাগ রাত জেগে কাটিয়েছিলেন। তার মেয়ের প্রতিটি শ্বাস, প্রতিটি নড়াচড়া দেখতে দেখতে যেন ভয় আর আশা দুটোই এক জায়গায় বসে আছে। কবির চুল্লিতে জল গরম করছিল এবং তার শান্ত গতি সেই সকালটিকে স্থির করে রেখেছিল। সে আনায়াকে উঠতে দেখল এবং হেসে বলল, কখনো কখনো শরীর লম্বা ঘুমের পরে টানে, ব্যথা সেটাই জানায় যে ভেতরে কিছু জেগে উঠছে। কিন্তু রাজীব এই শুনে ঘাবড়ে গিয়ে বললেন, ব্যথা জাগা কিভাবে ভালো হতে পারে? তার স্বরে রাগ ছিল না, বরং একজন পিতার তাড়াহুড়ো ছিল যাকে নীরবতা সারা রাত খেয়ে ফেলেছিল। যদি এইসব ভুল প্রমাণিত হয় তবে আমি আমার মেয়েকে আর কষ্ট পেতে দেব না। আনায়া তার দিকে তাকালো এবং খুব আস্তে বলল, বাবা, কাল রাতে যা হলো তা প্রথমবার যখন আমি কিছু অনুভব করলাম। আপনি ভয় পাবেন না, শুধু আমাকে চেষ্টা করতে দিন। রাজীবের চোখ কাঁপল। তিনি কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু তার কণ্ঠনালীতে আটকে গেল। এত মাসের ভয়, অনুশোচনা এবং অস্থিরতা একসাথে উথলে এসেছিল। কবির তার দিকে এগিয়ে গেল এবং শান্ত স্বরে বলল, সাহেব, আমি চিকিৎসা করছি না, শুধু শরীরকে মনে করিয়ে দিচ্ছি যে সে এখনও বেঁচে আছে। যখন শিরাগুলো দীর্ঘ সময় ধরে চুপ থাকে, তখন একটি ছোট সংকেতও বড় ইঙ্গিত হয়। রাজীব গভীর শ্বাস নিলেন। তিনি জোর করলেন না, শুধু অস্থিরতায় বললেন, যদি সত্যিই কিছু বদলাচ্ছে তবে আমাকে দেখতে হবে, আমার বিশ্বাস চাই। তার দাবি এখন কঠোর ছিল না, এটা ছিল একজন ভেঙে পড়া বাবার চেষ্টা, নিজের ভয়কে আঁকড়ে ধরে রাখার। কবির মাথা নাড়াল এবং মেঝেতে রাখা একটি পুরনো কাঠের পাতলা ডান্ডি তুলে আনায়ার পায়ের কাছে রেখে দিল। বেটি, এটা তুলতে হবে না, শুধু অনুভব করার চেষ্টা করো। যদি শিরাগুলো সত্যিই জেগে ওঠে তবে হালকা প্রতিক্রিয়া অবশ্যই আসবে। আনায়ার হৃৎস্পন্দন দ্রুত হয়ে গেল। সে এত আশা অনেক সময় ধরে অনুভব করেনি। সে পায়ে মনোযোগ দিল। প্রথমে কিছুই হলো না। রাজীব ঘাবড়ে গিয়ে বললেন, দেখো, নিজেকে ক্লান্ত করো না। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি হালকা টেস, যেন ভেতরে কোনো পাতলা শিরা হঠাৎ কেঁপে উঠল। এই অনুভূতি এত ছোট ছিল যে আওয়াজও হলো না, কিন্তু এত সত্যি যে সে শ্বাস আটকে নিল। বাবা, তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল। আমি একটু ছুঁতে অনুভব করলাম। রাজীব হাঁটু গেড়ে বসে পড়লেন, তার চোখ বিস্ফারিত হল। আবার বেটি, আরও একবার। আনায়া আবার চেষ্টা করল। এবার ভেতরে কোথাও একটি ছোট নড়াচড়া হল, যেন কোনো বন্ধ ঘরের জানালা একটুখানি খুলে গেল এবং ভেতরে বাতাসের প্রথম ঝলক প্রবেশ করল। ডান্ডি মেঝেতে ছিল, কিন্তু এবার তার আঙুলটি স্পষ্টভাবে তা স্পর্শ করল। রাজীবের মুখে মাসখানেক পর আলো ফিরে এলো। এটাই সেই আলো ছিল যা তিনি হারিয়ে ফেলেছিলেন। তার চোখ আপনা থেকেই ভরে এলো। এটা সত্যি আমার মেয়ে। কবির হালকা হাসির সাথে বলল, প্রথম ধাপ কখনো বড় হয় না সাহেব, শুধু সঠিক দিকে হয়, এবং দিক এখন খুলছে। সকাল পুরোপুরি ছড়িয়ে পড়েছিল, কিন্তু আনায়ার মনে হলো যেন তার ভেতরে প্রথমবার আসল আলো হয়েছে। এমন আলো যা ব্যথা থেকে নয়, বিশ্বাস থেকে জন্ম নিয়েছিল। ডান্ডিকে ছোঁয়ার সেই ছোট মুহূর্তটি কুঁড়েঘরের ভেতরে একটি গভীর নীরবতা রেখে গেল।
আনায়া তখনও তার আঙুলগুলো দেখছিল, যেন সে বুঝতেই পারছিল না যে এই জেগে ওঠা কিভাবে সম্ভব। 6 মাস ধরে একদম চুপ থাকা তার পায়ে আজ প্রথমবার একটি সংকেত এসেছিল, ছোট, হালকা কিন্তু সত্যি। রাজীব তার দিকে ঝুঁকে বসেছিলেন, তার হাতে সেই কম্পন ছিল যা স্বস্তি এবং ভয় দুটো মিশে তৈরি হয়। তার চোখে এমন উজ্জ্বলতা ফুটে উঠেছিল যা অনেক সময় ধরে হারিয়ে গিয়েছিল, এবং এই মুহূর্তটি দেখে তার ভেতরে কিছু ভেঙে আবার জোড়া লাগার মতো অনুভব হচ্ছিল। কবির কিছুটা দূরে শান্তভাবে সব দেখছিল। সে এই পরিবর্তনকে কোনো অলৌকিক ঘটনা হিসেবে দেখছিল না, বরং এমন একটি প্রক্রিয়া হিসেবে দেখছিল যা ধীরে ধীরে শরীরের গভীর অংশ পর্যন্ত পৌঁছায়। সে ধীর কণ্ঠে বলল, যখন মাটিতে দীর্ঘ সময় ধরে জল না পড়ে, তখন প্রথম ফোঁটাটিও পৃথিবীকে জাগিয়ে তোলে। শরীরও ঠিক তেমনই বেটি, তাকে শুধু মনে করিয়ে দেওয়া হয়েছে যে সে এখনও বেঁচে আছে। তার কথায় গভীরতা ছিল, কিন্তু কোনো জাদুর নয়, শুধু বোঝার। রাজীব তাকে দেখলেন এবং ক্লান্তিতে ভরা একটি শ্বাস নিলেন। যদি এটা শুরু হয়, তবে আমি প্রতিদিন আমার চোখে এটা দেখতে চাই। আমার মেয়ে অনেক কিছু সহ্য করেছে। তার কথায় এখন আদেশ ছিল না, শুধু একজন পিতার ঘিত প্রার্থনা ছিল। কবির মাথা ঝুঁকিয়ে বলল, আপনার চিন্তা সঠিক সাহেব, কিন্তু এই রাস্তা দ্রুত চলে না। এর জন্য সময় আর ধৈর্য দরকার। আমি এখানে প্রতিটি পদক্ষেপে সাথে থাকব। এর মধ্যেই আনায়া কবিরের দিকে তাকাল, এবার কোনো গভীর ভাবাবেগ ছাড়া, শুধু কৃতজ্ঞতার সাথে। সে ধীরে ধীরে বলল, আপনি যা করছেন তাতে আমি আশা পাচ্ছি। এত সময় পর এমন লাগছে যেন আমি নিজেকে আবার চিনতে পারছি। তার কণ্ঠে কোনো আবেগ ছিল না, বরং একটি স্থিরতা ছিল, যেন সে সত্যিই বুঝে গিয়েছিল যে এই যাত্রা শুধু শরীরের নয়, মনেরও। রাজীব কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর তিনি কুঁড়েঘরের সারল্য চারদিকে দেখতে দেখতে বললেন, কবির, যদি তুমি চাও তবে আমাদের বাড়িতে চলো। সেখানে চিকিৎসা সহজ হবে এবং আমিও শান্তিতে থাকতে পারব। তার কথায় কোনো লোক দেখানো ভাব ছিল না, শুধু একজন বয়স্ক পিতার অভ্যাস, তার মেয়েকে নিরাপদ জায়গায় দেখার। কবির শান্ত স্বরে উত্তর দিল, সাহেব, জমি জায়গা বদলালে চারাগাছ নতুন হাওয়ায় ঘাবড়ে যায়। এখন এই পরিবেশ তাকে সামলে নিচ্ছে। কিছু লড়াই খোলা আকাশেই জেতা হয়। আনায়া ধীরে ধীরে বলল, বাবা, আমি চাই যে আমি আরও কিছুদিন এখানেই থাকি। এখানে আমার এমন মনে হয় যেন আমার ভেতরে জমে থাকা পুরনো ভয় একটু একটু করে সরতে শুরু করেছে। রাজীব মেয়ের চোখে নতুন দৃঢ়তা দেখলেন এবং প্রথমবারের মতো তার অনুভব হল যে হয়তো সে এখন নিজে সিদ্ধান্ত নিতে শুরু করেছে, ধীরে কিন্তু পাকাভাবে। তিনি খুব আস্তে করে বললেন, ঠিক আছে, কিন্তু আমি পাশেই থাকব, তুমি একা নও। তার এই কথা শুনে আনায়ার মুখে একটি স্থির হাসি এলো, এমন হাসি যা আপোষ থেকে নয়, বিশ্বাস থেকে জন্মেছিল। রাজীব বাইরে কিছুটা বাতাস নিতে বেরোলেন। তখন কুঁড়েঘরে শুধু আনায়া আর কবির ছিল। বাতাসে মাটির হালকা সুগন্ধ ছিল এবং এক ধরনের শান্ত শক্তি ভেসে বেড়াচ্ছিল। কবির বলল, মনে রেখো বেটি, শরীরের আওয়াজ ধীর হয়, তা শোনার জন্য মনকে শান্ত রাখতে হয়। আনায়া মাথা ঝুঁকিয়ে বলল, যদি আমি সুস্থ হতে পারি তবে তা আপনার বিশ্বাসের কারণেই হবে, কোনো অলৌকিকতার কারণে নয়। কবির হাসল এবং তার চোখে সেই অনুভূতি ছিল যা বলছিল এই যাত্রা এখনও লম্বা এবং দুজনকেই নিজেদের দূরত্ব বজায় রেখে এটা সম্পূর্ণ করতে হবে। কুঁড়েঘরের বাইরে সূর্য কিছুটা ওপরে উঠে গিয়েছিল এবং তার আলো ঘরে এমনভাবে প্রবেশ করছিল যেন আজ সেও দেখতে চায় যে এই গল্পটি আর কোথায় নিয়ে যাবে। দুপুর পর্যন্ত এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল যে দিল্লির এক ধনী মেয়ে, যে মাসখানেক ধরে হাঁটতে পারছিল না, এখন ধীরে ধীরে তার পায়ে নড়াচড়া অনুভব করতে শুরু করেছে, এবং সেটাও কোনো বড় হাসপাতালে নয়, বরং কবিরের মাটির কুঁড়েঘরে। খবর যেমন বাতাসে ছড়ালো, কুঁড়েঘরের বাইরে ভিড় ধীরে ধীরে জমা হতে লাগল। কেউ কৌতূহলে এলো, কেউ সন্দেহে, কেউ শুধু তামাশা দেখতে। ফিসফিসানি, অসম্পূর্ণ উপসংহার এবং লোকেদের নিজেদের গল্প বাতাসে লাফিয়ে উঠছিল। রাজীব যেই বাইরে বেরোলেন, দুজন যুবক তাদের ফোন ক্যামেরা তুলে তার সামনে পৌঁছে গেল। তাদের মধ্যে একজন কোনো দ্বিধা ছাড়াই বলল, সাহেব, শুধু 1 মিনিট, লাইভ করলে হাজার হাজার লোক দেখবে। বলুন, আপনার মেয়ের কোন অলৌকিকতায় ফল হলো? তাদের কণ্ঠে সম্মান কম, কৌতূহল এবং লোভ বেশি ছিল। রাজীবের মুখে উত্তেজনা ফুটে উঠল। তিনি তার ব্যক্তিগত যন্ত্রণা কোনো ক্যামেরার খোরাক হতে দেখতে পারছিলেন না। তিনি কঠোর কণ্ঠে বললেন, এটা কোনো বিনোদন নয়, দয়া করে দূরে থাকুন। কিন্তু ছেলেগুলো পিছু হাঁটবার পাত্র ছিল না। সত্যি তো বলতেই হবে সাহেব, গ্রামে এমন কথা লোকানো যায় না, একজন বলল। ভিড়ের অন্য একজন বলতে লাগল, যদি এই লোকটি চিকিৎসা করে তবে বলুন, আমরাও আমাদের রোগী নিয়ে আসব। কুঁড়েঘরের ভেতরে বসে আনায়া এইসব শুনে থমকে গেল। বাইরে থেকে আসা আওয়াজগুলো তার হৃদয়ে গেঁথে যাচ্ছিল।
এইমাত্র তার পা মাসখানেক পর কোনো বস্তুকে ছুঁয়েছিল এবং এই ছোট অলৌকিকতা তার হৃদয়কে সামলেও নিতে পারছিল না যে দুনিয়া তার ব্যক্তিগত বিষয় টেনে বাইরে ফেলে দিল। তার ভেতরে এক অদ্ভুত ভয় উঠল, যদি এই সব তার মনের উপর চাপ সৃষ্টি করে এবং তার ছোট পদক্ষেপ আবার পিছিয়ে যায়। কবির বাইরে এলো এবং ভিড়কে শান্ত করার চেষ্টা করল। ভাইরা, এখানে কোনো জাদু হচ্ছে না, মেয়েটির আরাম দরকার, আপনারা সবাই চান, তার ভয় লাগছে। তার কণ্ঠস্বর বিনয়ী ছিল, কিন্তু তার ভেতরে এক কষ্ট লুকিয়েছিল। সে কখনো কারো ক্ষতি করেনি, তবুও লোকেরা তাকে সন্দেহের চোখে দেখছিল। ভিড়ের মধ্যে থেকে একজন ডাক্তার এগিয়ে এলো, যার কণ্ঠে হিংসা এবং অহংকার দুটোই ছিল। সে প্রায় বিদ্রূপ করে বলল, এই যে করছে তা আইনের পরিপন্থী, লাইসেন্স ছাড়া চিকিৎসা। যদি মেয়েটির কিছু হয়ে যায় তাহলে দায়িত্ব কে নেবে? পুলিশকে তো জানাতেই হবে। এই কথাগুলো কবিরের ভেতরে সরাসরি আঘাত করল। সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু ভিড়ের আওয়াজ যেন তার শব্দ গিলে নিল। রাজীব এই সব দেখে কেঁপে উঠলেন। এই ভিড়, এই ক্যামেরা, এই অভিযোগ সব তার মেয়ের নাজুক অবস্থার ওপর সরাসরি হামলা মনে হচ্ছিল। তিনি আনায়ার দিকে তাকালেন, যে ঘাবড়ে গিয়ে নিজের শ্বাস কুটিয়ে নিচ্ছিল। তার চোখে সেই পুরনো ভয় ফিরে এসেছিল, সেই ভয় যা মাসখানেক ধরে তাকে ভেতর থেকে ভেঙেছিল। সেই মুহূর্তে রাজীবের মনে হল, যদি তিনি কিছু না করেন তবে এই আওয়াজ, এই হস্তক্ষেপ তার মেয়ের কষ্টে জন্ম নেওয়া আশাকে আবার পিষে ফেলবে। তিনি কবিরের দিকে ফিরলেন এবং খুব ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আমাদের ওকে এখান থেকে বের করতে হবে, এখনই। ভিড় ওকে ভেঙে দেবে। তার স্বরে রাগ নয়, বরং সেই কষ্ট ছিল যা একজন পিতা তখনই অনুভব করেন যখন দুনিয়া তার সন্তানের ক্ষততে নুন ছিটানো শুরু করে। কবিরের চোখ এক মুহূর্তের জন্য নুয়ে গেল। সে জানত যে রাজীব ভুল নন। ভিড়ের এই শক্তি যে কারোর জন্য ভারী হতে পারত, এবং আনায়াত এখনও খুবই নাজুক মরেছিল। ভিড় বাড়তেই চলছিল, প্রশ্নের বৃষ্টি হচ্ছিল, এবং কুঁড়েঘরের বাইরের পরিবেশ কোনো ঝড়ের চেয়ে কম ছিল না। এই দিনটি, যা একটি ছোট জয় দিয়ে শুরু হয়েছিল, এখন এমন একটি পরীক্ষা হয়ে উঠেছিল যা সবার দৃঢ়তাকে যাচাই করার ছিল। কুঁড়েঘরের বাইরে ভিড়ের আওয়াজ এখন এত তীব্র হয়ে উঠেছিল যে বাতাসও ভারী লাগছিল। লোকেরা ক্যামেরা তুলেছিল, কেউ কানাকানি করছিল এবং কেউ শুধু কৌতূহলের সাথে তামাশা দেখতে দাঁড়িয়েছিল। রাজীবের চোখে এই পরিবেশ খুব স্পষ্ট দেখা যাচ্ছিল। এই ভিড় তার মেয়ের অবস্থা বুঝতে আসেনি, বরং তার দুর্বলতাকে খবর বানাতে এসেছিল। বাবা হিসেবে তিনি অসহায় হয়ে অনেক রাত কাটিয়েছিলেন। ডাক্তারদের চেষ্টা, মেশিনের আওয়াজ এবং লোকেদের দয়াপূর্ণ দৃষ্টি দেখেছিলেন, এবং এখন আরও একবার সেই বিপদ সামনে ছিল, এবার ক্যামেরা আর শব্দের রূপে। তিনি ভেতরে গিয়ে ধীরে কিন্তু দৃঢ়স্বরে বললেন, আনায়া, আমাদের এখান থেকে বেরোতে হবে। তার কথায় আদেশ নয়, একটি ভয় লুকিয়েছিল। ভয় যে হয়তো এই ভিড় তার কষ্টে জাগা আশাকে আবার চেপে না দেয়। আনায়া তার দিকে তাকালো। সে বুঝে গিয়েছিল যে পিতার সিদ্ধান্ত আবেগে নয়, অভিজ্ঞ কষ্টের মধ্যে নেওয়া হয়েছে। কবির চুপচাপ দাঁড়িয়েছিল। সেও জানত যে এই পরিবেশ কোনো ধরনের চিকিৎসার জন্য সঠিক নয়। আনায়া কিছুটা ইতস্তত করে জিজ্ঞেস করল, কিন্তু আমি ফিরে গিয়ে কি ঠিকভাবে চেষ্টা করতে পারব? তার কণ্ঠে এখন ভয়ের চেয়ে বেশি একটি প্রশ্ন ছিল, সে কি নিজের উপর ভরসা করতে পারবে? কবির খুব শান্ত স্বরে বলল, যখন ভেতরের মাটি জেগে ওঠে তখন জায়গা বদলালে তার বীজ মরে না। তুমি হাঁটতে পারবে বেটি, শুধু সন্দেহ আসতে দিও না। এই বাক্য শুনে আনায়ার মুখ কিছুটা স্বাভাবিক হল। কুঁড়েঘরের বাইরে আসতেই সে ভিড়ের দৃষ্টি অনুভব করল, কৌতূহল ভরা কোনো সংবেদনশীলতা ছাড়া। কবির তাকে ধরল এবং গাড়ির কাছে পৌঁছাল। রাজীব রাস্তা তৈরি করে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু তার মুখে এটা স্পষ্ট ছিল যে যদি কেউ তার মেয়েকে ছোঁয়েও, তবে তিনি নিজেই ঢাল হয়ে যাবেন। গতরাতে ডাক্তার কবিরকে অপরাধীর মতো দেখানোর চেষ্টা করেছিল, এবং সেই অভিযোগ এখন ভিড়ের ভাষা হয়ে গিয়েছিল। এই কারণে রাজীব আরও অস্থির ছিলেন। তিনি চাননি যে আনায়া সেই শব্দগুলোর ভার শুনুক। গাড়ির কাছে পৌঁছে আনায়া থমকে দাঁড়াল। সে জানত যে তাকে এগিয়ে যেতে হবে, কিন্তু কবিরকে ছেড়ে যাওয়া কোনোভাবেই সঠিক মনে হচ্ছিল না। সে ধীরে ধীরে বলল, যদি আমি ভয় পাই? কবির তার চোখে চোখ রেখে উত্তর দিল, ভয় তো সবার ভেতরেই থাকে, কিন্তু যে নিজের ভয়ের সাথে কথা বলতে শিখে নেয় সেই সুস্থ হয়। তোমার উপর ভরসা আছে। আনায়া নিজের হাত বাড়াল। কবির তার হাত দুটো হাতের তালুতে ধরল। না উষ্ণতা বেশি, না আবেগ, শুধু একটি সহজ আশ্বাস। সেই ধরনে এত সারল্য ছিল যে আনায়ার মনে এক স্থিরতা নেমে এলো।
রাজীব গাড়ির দরজা খুললেন। আনায়া বসে পড়ল, কিন্তু যাওয়ার আগে একবার আবার পিছন ফিরে তাকালো। তার চোখে কৃতজ্ঞতা এবং সংকোচ দুটোই ছিল, যেন সে বলতে চায় যে এই যাত্রা এখন আর একা মনে হচ্ছে না, কারণ সে বিশ্বাস করতে শিখে গেছে। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করল। ভিড় পেছনে সরতে লাগল। কোণে ঘর, সেই মাটির দেয়াল এবং কবির সব ধীরে ধীরে আবছা হয়ে গেল। কিন্তু কবির সেখানেই দাঁড়িয়ে রইল, রাস্তার কিনারায় একদম স্থির। তার চোখ গাড়িটিকে অনুসরণ করছিল। না অভিযোগ ছিল, না দুঃখ, শুধু একটি ভারী নীরবতা, যেন সে আনায়ার কষ্টের একটি অংশ নিজের ভেতরে রেখে দিয়েছে। যখন গাড়ি একটি মোড়ে অদৃশ্য হয়ে গেল, কবির ধীরে ধীরে চোখ বন্ধ করে নিল। সে জানত যে এই দূরত্ব দরকার, চিকিৎসার মতো। কিছু দূরত্বেরও সময় লাগে, এবং সে সময় দেবে। দিল্লির রাস্তাগুলো যখন গাড়ির জানালা দিয়ে ধীরে ধীরে সামনে আসতে শুরু করল, তখন আনায়ার হৃদয়ে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সেই শহর যা একসময় তার স্বপ্নকে ডানা দিয়েছিল, আজ তাকে কিছুটা ভারী, কিছুটা অচেনা মনে হচ্ছিল। গ্রামের মাটি, কবিরের শান্ত কণ্ঠ এবং সেই কুড়ে ঘর সবকিছু পেছনে পড়ে গিয়েছিল, কিন্তু তার মন থেকে কোথাও যায়নি। বাড়িতে প্রবেশ করতে সেই পুরনো জাঁকজমক সামনে ছিল, কিন্তু আনায়া মনে হল যেন সে এমন এক জায়গায় ফিরে এসেছে যেখানে তার আত্মা আহত হয়েছিল। কর্মচারীরা তাকে দেখে ধীর স্বরে কিছু বলল, ম্যাডামকে ভালো লাগছে, এবং সাথে সাথে চুপ হয়ে গেল, যেন ভয় পাচ্ছিল যে বেশি কিছু বলা ভুল না হয়। রাজীব তাকে ঘর পর্যন্ত পৌঁছে দিলেন। দামি পর্দা, নরম বিছানা, আধুনিক সরঞ্জাম সবকিছু ছিল, কিন্তু সেই শান্তি ছিল না যা সে গ্রামে অনুভব করেছিল। পরের দিন সকালে ডাক্তারদের দল এলো। তারা পরীক্ষা করল, রিপোর্ট দেখল এবং কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, কিছু নড়াচড়া দেখা গেছে, কিন্তু এটা খুব প্রাথমিক। এর থেকে কোনো বড় আশা করা এখনই তাড়াহুড়ো হবে। শুধু নিয়মিত ফিজিও চালিয়ে যান। তাদের সুর কঠোর ছিল না, কিন্তু তাতে সেই দূরত্ব ছিল যা আনায়া আগেও অনেকবার অনুভব করেছিল। সে চুপচাপ মাথা নাড়াল, কিন্তু হৃদয়ের ভেতরে কোথাও একটি প্রশ্ন উঠল, যদি সবকিছু শুধু যন্ত্র দিয়ে মাপা হয়, তবে মানুষের সাহস কোথায় যাবে? ডাক্তাররা চলে যাওয়ার পর বাড়িতে নীরবতা নেমে এলো। রাজীব ঘরে এদিক ওদিক হাঁটতে লাগলেন, যেন নিজের সাথেই লড়াই করছেন। তিনি কবিরকে বিশ্বাস করতে চেয়েছিলেন, কিন্তু একই সাথে পুরনো অভিজ্ঞতা তাকে বাধা দিচ্ছিল। এই দ্বন্দ্ব তাকে আরও চুপ করে দিচ্ছিল। আনায়া এটা অনুভব করল, কিন্তু কিচ্ছু বলল না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, সে চুপচাপ হুইলচেয়ার থেকে নামল এবং দেয়ালের অবলম্বন নিয়ে দাঁড়ানোর চেষ্টা করল। প্রথমে পা কাঁপল, তারপর হঠাৎ সে অনুভব করল যে তার ডান পা কয়েক সেকেন্ডের জন্য কিছুটা ভার বহন করতে পারছে। এটা খুব ছোট একটি মুহূর্ত ছিল, কিন্তু তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। এটি ছিল তার প্রথম আসল অগ্রগতি। ব্যথাও ছিল, ভয়ও ছিল, কিন্তু সেই ছোট পদক্ষেপটি তার ভেতরের শিখা আরও তীব্র করে দিল। সে রোজ রাতে এই অভ্যাস করতে লাগল। কখনো সে পড়ে যেত, কখনো নিজের ওপর রাগ করত, আবার চেষ্টা করত। কবিরের বলা কথাগুলো তার কানে যেন বাজতে থাকত। ভয়ে ভেতরের শক্তিকে বেঁধে রাখে, তা খোলার জন্য সাহস দরকার, চিকিৎসা নয়। এক রাতে যখন সে একটু বেশি সময় ধরে দাঁড়িয়ে রইল, হঠাৎ দরজা খুলল। রাজীব সেখানে দাঁড়িয়েছিলেন। আনায়া চমকে উঠল এবং প্রায় পিছলে যাচ্ছিল, কিন্তু রাজীব সাথে সাথেই তাকে ধরলেন। তার চোখে অবাক হওয়া, চিন্তা এবং কিছুটা অপরাধ বোধ ছিল। তুমি এই সব একা করছো? তার কণ্ঠস্বর ধীর এবং ভাঙ্গা ছিল। আনায়া শ্বাস সামলে নিয়ে বলল, বাবা, আমি আবার অন্ধকারে যেতে চাই না। যদি আমি চেষ্টা না করি, তবে আমি নিজেকে হারিয়ে দেব। আমার নিজের ওপর ভরসা করতে হবে। রাজীবের মুখ ধীরে ধীরে নরম হয়ে গেল। হয়তো প্রথমবারের মতো তার অনুভব হল যে তার মেয়ে শুধু শরীর দিয়ে নয়, মন দিয়েও ওঠার চেষ্টা করছে। তিনি তার পাশে বসলেন এবং তার হাত ধরে বললেন, আমি অনেক কিছু ভুল বুঝেছিলাম আনায়া, কিন্তু এখন আমি পেছনে থাকব না। তুমি যতটা হাঁটতে চাও, আমি তোমার থেকে 2 কদম এগিয়ে থেকে তোমাকে সামলাব। সেই রাতে আনায়ার মনে হল যে সে একা নয়। তার ভেতরের আগুন, কবিরের শিক্ষা এবং এখন তার বাবার সঙ্গ, তিনটি মিলে এক নতুন আলো তৈরি করছিল। এমন আলো যা তাকে এগিয়ে যাওয়ার জন্য তৈরি করছিল, পথটি যতই কঠিন হোক না কেন। আনায়ার রাতের পরিশ্রম এখন তার শরীরে ধীরে ধীরে আকার নিতে শুরু করেছিল।
তার পায়ে প্রতি সকালে সামান্য উষ্ণতা থাকত, যেন ঠান্ডা মাটিতে এক হালকা রোদ নামছে। এখন সে দেয়াল ধরে কয়েক সেকেন্ড নয়, বরং পুরো 10 সেকেন্ড পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারত। কখনো হাঁটু সামান্য ওপরে উঠত, কখনো পায়ের পাতা একটু বেশি সময় ধরে মাটিকে ধরে রাখত। এই সব এখনও খুব ছোট ছিল, কিন্তু তার জন্য এই ছোট ছোট মুহূর্তগুলো কোনো জয়ের চেয়ে কম ছিল না। এক সকালে ডাক্তারদের দল আবার এলো। তারা পরীক্ষা করল, কিছু টেস্ট করল এবং এমন নড়াচড়া দেখে থেমে গেল যার আশা তারা করেনি। তাদের মুখে প্রথমবারের মতো অবাক হওয়ার ভাব ছিল, কিন্তু তাদের শব্দ তবুও সংযত থাকল। অগ্রগতি স্পষ্ট দেখা যাচ্ছে, এটা ভালো লক্ষণ, কিন্তু এটাকে সঠিক দিক দিতে হবে। আনায়া লক্ষ্য করল যে এবার ডাক্তারদের কণ্ঠে আগের সেই কঠোরতা ছিল না, যেন তারাও এই পরিবর্তনটি অনুভব করেছেন, যদিও তারা তা স্পষ্টভাবে স্বীকার করেননি। ডাক্তাররা চলে যাওয়ার পর রাজীব অনেকক্ষণ ধরে নীরব রইলেন। তার চোখে স্বস্তিও ছিল এবং এক না বলা ভয়ও, সেই ভয় যা প্রতিটি পিতাকে কষ্ট দেয়, যে হয়তো খুশির আলো আবার নিভে না যায়। সন্ধ্যা হতে হতে তিনি আনায়াকে ডাকলেন এবং তার সামনে সাদা দাড়িওয়ালা এক গম্ভীর লোককে বসে থাকতে দেখলেন। রাজীব বললেন, ইনি ডাক্তার স্মরণ, দেশের নামকরা নিউরো রিহ্যাব বিশেষজ্ঞ। ডাক্তার স্মরণ সরাসরি প্রসঙ্গে এসে বললেন, তোমার অগ্রগতি ভালো, কিন্তু এটাকে সামলানোর জন্য একটি কড়া রুটিন দরকার। আমি একটি কাঠামোবদ্ধ পরিকল্পনা তৈরি করব। পুনরুদ্ধারে অনুমান নয়, শৃঙ্খলা কাজ করে। আনায়া ধীরে ধীরে বলল, কখনো কখনো শরীর মন থেকেও শোনে। ডাক্তার শুধু হালকা হেসে বললেন, মন শক্তি দেয়, বিজ্ঞান দিক নির্দেশনা দেয়, দুটোরই প্রয়োজন আছে। তার কথায় শীতলতা ছিল না, শুধু পরিষ্কার পেশাদার বোঝাপড়া ছিল। কিছুদিন পর তাদের রুটিন শুরু হলো, সময়মতো ব্যায়াম, পরিমাপ করা নড়াচড়া এবং প্রতিটি চেষ্টার ওপর নজরদারি। এটা সহায়ক ছিল, কিন্তু আনায়ার কখনো কখনো মনে হতো যেন তার স্বাধীনতা কমে যাচ্ছে। এখন তার রাতের নীরব অভ্যাসের জায়গা অনেক চোখ নিয়ে নিয়েছিল, তবুও তার ভেতরের আগুন নিভল না। এক সন্ধ্যায় অনুশীলনের সময় তার পা পিছলে গেল এবং সে সামনের দিকে ঝুঁকে গেল। রাজীব সাথে সাথে ছুটে এসে তাকে ধরলেন। তার শ্বাস দ্রুত ছিল, ভয়, ক্লান্তি এবং গভীর অসহায়তা সব মিলে তার চোখে নেমে এলো। আনায়া, যদি তোমার কিছু হয়ে যায় তো? তার কথাগুলো ভেঙে যাচ্ছিল। আনায়া প্রথমবার তাকে এত দুর্বল দেখল। সে তার হাত ধরল এবং ধীরে ধীরে বলল, বাবা, আমি পড়তে ভয় পাই না, কারণ প্রতিটি পড়া আমাকে একটি নতুন চেষ্টার দিকে ঠেলে দেয়। যদি আমি নিজের উপর বিশ্বাস না করি, তবে কোনো ডাক্তার আমাকে তুলে হাঁটতে পারবে না। রাজীব কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইলেন, এমন একটি মেয়ের মুখ যে এখন ভয় থেকে নয়, বিশ্বাস থেকে লড়াই করছিল। তার ভেতরে একটি হালকা উষ্ণতা উঠল, গর্ব এবং ভয় দুটোই একসাথে। তিনি শুধু এটুকু বললেন, আমি তোমার সাথে আছি, প্রতিটি পদক্ষেপে। সেই রাতে আনায়ার মনে হল যে সে একা নয়। তার ভেতরের আগুন, কবিরের শিক্ষা এবং এখন তার বাবার সঙ্গ, তিনটি মিলে এক নতুন আলো তৈরি করছিল। এমন আলো যা তাকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছিল। দিন কাটতে থাকল এবং আনায়ার শরীর এখন আগের চেয়ে অনেক দ্রুত জেগে উঠছিল। ডাক্তার স্মরণের কঠোর রুটিন এবং আনায়ার ভেতরের জেদ, দুটো মিলে তার পদক্ষেপগুলোকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছিল। এখন সে শুধু দেয়াল ধরে দাঁড়িয়ে থাকত না, বরং 2-3টি ছোট পদক্ষেপও নিতে পারত। প্রতিটি নতুন পদক্ষেপে তার শ্বাস কিছুটা দ্রুত হতো, পায়ে হালকা জ্বলন হতো, কিন্তু হৃদয়ে এমন অনুভূতি উঠত যে যেন মাটি আবার তার সাথে বন্ধুত্ব করতে শুরু করেছে। এক সহালে অনুশীলনের সময় ডাক্তার স্মরণ তাকে অবলম্বন ছাড়া দাঁড়াতে বললেন। আনায়া গভীর শ্বাস নিল, হাত ছেড়ে দিল এবং সোজা হয়ে দাঁড়িয়ে গেল, পুরো 15 সেকেন্ড। ঘরে একটি গভীর নীরবতা ছড়িয়ে গেল, যেন সবার শ্বাস থেমে গিয়েছিল। তার পা যখন হালকা কাঁপল এবং সে বসে পড়ল, ডাক্তার স্মরণ প্রথমবারের মতো সন্তুষ্টির সাথে বললেন, দিস ইজ সিগনিফিক্যান্ট, তুমি আসল পুনরুদ্ধারের জোনে এসে গেছ। রাজীবের চোখে জল এলো, আনন্দ, ভয়, স্বস্তি এবং মাসখানেকের চাপা উত্তেজনা সব মিলে একসাথে উথলে পড়ল। কিন্তু যতটা অগ্রগতি আনায়া করছিল, ততটাই গভীরে কোথাও তাকে কবিরের স্মৃতি টানছিল। সেই স্মৃতি কোনো ব্যথার মতো নয়, বরং একটি ভরসার মতো ছিল, যেন কোনো শান্ত ছায়া পেছনে দাঁড়িয়ে আছে এবং বলছে, চলতে থাকো। এক সন্ধ্যায় হালকা বৃষ্টি হচ্ছিল, ফোঁটাগুলো জানালা দিয়ে ধাক্কা খাচ্ছিল এবং ঘরে একটি ধীর তাল তৈরি করছিল।
ঠিক তখনই প্রধান দরজায় ঘণ্টা বাজল। রাজীব নিচে গেলেন। সেখানে গ্রামের ভূপুর থেকে আসা দুজন লোক দাঁড়িয়েছিল, স্থানীয় প্রশাসনের কর্মচারী। দুজনই বিনম্রভাবে বলল, স্যার, ভূপুরে একজন ব্যক্তি আমাদের এই চিঠিটি দিয়েছেন। তিনি বলেছেন এটা দিল্লিতে আনায়া ম্যাডামের কাছে অবশ্যই পৌঁছাতে হবে। তিনি নিজে আসতে পারেননি, তাই আমাদের অনুরোধ করেছেন। রাজীব চমকে গেলেন, কিন্তু চিঠি নিয়ে সাথে সাথেই আনায়ার কাছে গেলেন। আনায়া যেই নিচে এলো, তার বুক ধরফর করে উঠল। এক অদ্ভুত খাবড়ানো ভাব, এক আশা, দুটোই একসাথে। সে চিঠি খুলল। লেখাটি সেই একই ছিল, সরল, যেমন মাটিতে আঁকা রেখা। তাতে শুধু একটি বাক্য ছিল, যেখানেই থাকি তোমার প্রতিটি অগ্রগতি আমার প্রার্থনা। তুমি যতটা হাঁটবে আমি ততটা কাছে অনুভব করব। সেই লাইনটি যেন তার ভিতরের সব কুয়াশা পরিষ্কার করে দিল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল, কষ্টের নয়, এক গভীর কৃতজ্ঞতার। রাজীব সেই চিঠি পড়লেন এবং অনেক সময় ধরে নীরব রইলেন। তারপর ধীর কণ্ঠে বললেন, আনায়া, হয়তো এই যাত্রাটি আমাদের চেয়ে অন্য কেউ বেশি বুঝেছিল। সেই মানুষ যাকে আমরা সবচেয়ে কম বুঝেছিলাম। সেই রাতে আনায়া প্রথমবার এই চেষ্টা করল যে সে অবলম্বন ছাড়া কিছু পদক্ষেপ নিতে পারে। ঘরে শুধু জানালা থেকে আসা থেকেই সুগন্ধ ছিল এবং দেয়ালে ঝুলন্ত হালকা আলো। সে দুটো হাত ছড়াল, নিজের ভারসাম্য খুঁজে নিল এবং ধীরে ধীরে এক ধাপ বাড়াল। তারপর দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে পৌঁছতে পৌঁছতে তার শ্বাস দ্রুত হয়ে গেল। পায়ে হালকা ব্যথা উঠল, কিন্তু সে হার মানল না। তৃতীয় ধাপটি মাটিতে পড়তেই রাজীবের চোখ ভরে এলো। সেই রাজীব, যিনি সবসময় ভয়ে বেঁচেছিলেন, এখন নিজের মেয়েকে হাঁটতে দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না। সেই মুহূর্তে ঘড়ির টিকটিক, বৃষ্টির ছন্দ এবং আনায়ার পদক্ষেপের আওয়াজ, তিনটি মিলে এক না শোনা সুর তৈরি করছিল। সেই সুর যেন বহু দূরে কোথাও কারোর হৃদয় পর্যন্ত পৌঁছচ্ছিল, এবং সেই সুরের ভেতরে একটি অদৃশ্য আওয়াজ ছিল, সাবাস, এগিয়ে চলো। আনায়ার অগ্রগতি এখন কোনো গল্পের চেয়ে কম লাগছিল না। দিনের কঠোর পরিশ্রম, রাতের নীরব লড়াই এবং ভেতরের বিশ্বাস, এই সব তার পায়ে আবার জীবন দিতে শুরু করেছিল। ডাক্তার স্মরণ এখন তার প্রতিটি নড়াচড়াকে সেই একই মনোযোগ দিয়ে দেখছিলেন, যেমন কোনো কারিগর মাসখানেকের কাজের ফল দেখছেন। এবং রাজীব এখন আর ভয়ে বাঁচা বাবা ছিলেন না। তার চোখে এক আলাদা উজ্জ্বলতা ছিল, এমন উজ্জ্বলতা যাতে স্বস্তিও ছিল এবং নিজের মেয়ের নতুন জন্ম নিয়ে গর্বও ছিল। এক সকালে অনুশীলনের সময় ডাক্তার স্মরণ বললেন, আজ তুমি 5 কদম নেবে, কোনো অবলম্বন ছাড়া। এই শুনে আনায়ার হৃদস্পন্দন দ্রুত হতে লাগল। 5 কদম, এই শব্দটি তার কানে ঢোলের মতো বাজল। সে গভীর শ্বাস নিল, পা দুটো শক্ত করে মাটিতে রাখল এবং এগিয়ে গেল। প্রথম পদক্ষেপটি সে আত্মবিশ্বাসের সাথে নিল। দ্বিতীয় পদক্ষেপটি কিছুটা ভারী ছিল, পায়ে হালকা জ্বলন ছড়িয়ে পড়ল। তৃতীয় পদক্ষেপটি তুলতেই তার বুকে শ্বাস দ্রুত হল। চতুর্থ পদক্ষেপে তার চোখ কিছুটা বন্ধ হয়ে গেল, যেন সে নিজেকে বলছিল, সাহস, শুধু একটু আর একটু। পঞ্চম পদক্ষেপটি রাখতে যাচ্ছিল যে তার ভারসাম্য বিগড়ে গেল এবং তার পা কেঁপে উঠল। রাজীবের হৃদয় যেন ভেঙে গেল। তিনি চিৎকার করে উঠলেন, আনায়া! কিন্তু যেন বাতাস তাকে সমর্থন করে দিল। আনায়া নিজেকে পড়ে যাওয়ার আগেই সামলে নিল। সে সেখানেই দাঁড়িয়ে রইল, কাঁপতে থাকা পায়ে, কিন্তু মাথা উঁচু করে। তার চোখে জল ছিল, কিন্তু সেই জল হারের নয়, জয়ের ছিল। ডাক্তার স্মরণ ধীর কিন্তু গভীর স্বরে বললেন, রিমার্কেবল, সত্যিই রিমার্কেবল। রাজীব তাকে বুকে জড়িয়ে ধরলেন। সেই এক মুহূর্তে মনে হল যেন মাসখানেকের অন্ধকার ভেঙে আলো ছড়াচ্ছে। কিন্তু সেই আলোর মাঝে হঠাৎ তার ভেতরে একটি শূন্যতা ফুটে উঠল। সেই মানুষটি কোথায় ছিল যে তার আশাকে প্রথম তুলেছিল, যাকে সে প্রতিটি পদক্ষেপে মনে করেছিল, যাকে সে তার প্রতিটি ব্যথার সাথে ডেকেছিল? ইস, যদি সে এই মুহূর্তটি দেখতে পেত! সন্ধ্যায় বৃষ্টি হালকা হয়ে গিয়েছিল এবং বাগানের মাটি থেকে একটি মিষ্টি সুগন্ধ উঠছিল। আনায়া 3 ধাপ হেঁটে থামল, তারপর আকাশের দিকে দেখতে দেখতে ফিসফিস করে বলল, কবির, আজ আমি হাঁটছি। যেই সে কথা বলল, গেটে দাঁড়ানো গার্ডের আওয়াজ এলো, ম্যাডাম, কেউ আপনার সাথে দেখা করতে এসেছেন। আনায়া ঘুরে তাকাল। গেটের আলোয় একটি অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল। ধুলোয় ভরা চপ্পল, হাতে একটি পুরনো, কিছুটা ছেঁড়া কাপড়ের থলে, কাঁধে হালকা ক্লান্তি, কিন্তু মুখ, সেই শান্ত মুখ যার স্মৃতি তাকে প্রতি রাতে ঘুমাতে দিত না। আলো তার চোখে পড়ছিল এবং তাতে এমন একটি গভীরতা ছিল
যেন দীর্ঘ যাত্রার ক্লান্তি এবং আপন্নত্বের উষ্ণতা একসাথে লুকিয়ে আছে। আনায়া কয়েক সেকেন্ড ধরে তাকে দেখতে থাকল। তার শ্বাস যেন থেমে গিয়েছিল। তারপর ঠোঁট থেকে শুধু একটি শব্দ বেরোল, কবির। কবির হালকা হাসল, সেই হাসি যা প্রথমবার তার ভাঙা মনকে সমর্থন দিয়েছিল। আনায়ার পদক্ষেপ অসাবধানে তার দিকে এগিয়ে গেল। তার চোখ ভরে এলো, কণ্ঠ কেঁপে উঠল, তুমি ফিরে আসনি কেন? কবির শান্ত স্বরে বলল, কারণ তোমাকে নিজের ওপর ভরসা করতে হতো। যদি আমি আশেপাশে থাকতাম তুমি আমার অবলম্বন ধরতে, অথচ তোমাকে নিজের পায়ের অবলম্বন হতে হতো। আনায়া চোখ মুছতে মুছতে বলল, দেখো আমি হাঁটছি, আজ 5 কদম। কবিরের চোখ উজ্জ্বল হয়ে উঠল, আমি বলেছিলাম না তুমি উড়বে। এই সময় রাজীব বাইরে এলেন। কবিরকে দেখে কয়েক মুহূর্ত শান্ত রইলেন। তারপর হাত জোড় করে বললেন, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। যদি আজ আমার মেয়ে হাঁটছে তবে এতে আপনারও ততটাই অংশ আছে। কবির বিনম্রভাবে হেসে বলল, আমি কিছু করিনি স্যার, আনায়া নিজেকে নিজেই তুলেছে। আনায়া নিজেকে সোজা করল, হুইল চেয়ারটিকে একপাশে ঠেলে দিল এবং কোনো অবলম্বন ছাড়াই কবিরের দিকে 3 ধাপ হাঁটল, নিজের শক্তিতে। কবিরের চোখ হালকা ভিজে গেল। এটাই দেখতে চেয়েছিলাম, সে ফিসফিস করে বলল। সেই মুহূর্তে বৃষ্টির পরের আকাশ একেবারে পরিষ্কার ছিল, যেন ওপর থেকে কেউ তার জীবন থেকে অন্ধকার মুছে দিয়েছে। কবিরের ফিরে আসায় বাড়ি যেন আবার নিঃশ্বাস নিতে শুরু করেছিল। আনায়ার চোখে যে উজ্জ্বলতা এই মাসগুলোতে ধীরে ধীরে জেগেছিল, এখন তা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। সে এখন শুধু হাঁটছিল না, বরং তার প্রতিটি পদক্ষেপে একটি নতুন পরিচয় বয়ে নিয়ে যাচ্ছিল। এমন এক পরিচয় যা সে নিজেই তৈরি করেছিল, কষ্টের আগুনে পুড়ে। রাজীব তাকে প্রতি সকালে অনুশীলন করতে দেখতেন এবং মনে মনে বলতেন, ঈশ্বর, এই সেই আমার মেয়ে, যাকে আমি মাসখানেক ধরে ভাঙা দেখেছি। কবির 2-3 দিন সেখানেই আশেপাশে রইল, কিন্তু কোনো অতিথির মতো নয়, যেন সে আনায়ার যাত্রার শেষ পর্বটি সম্পূর্ণ হতে দেখতে চেয়েছিল। ডাক্তার স্মরণ তার সাথে দেখা করলেন এবং একজন পেশাদার ডাক্তারের শীতলতার পেছনে লুকিয়ে থাকা হালকা উষ্ণতা তার কণ্ঠে এলো। তিনি বললেন, ইউ ডিডেন্ট ট্রিট হার, ইয়াট ইউ হিল সামথিং উই কুডেন্ট। কবির হালকা হাসি দিয়ে উত্তর দিত, কারণ সে সবসময় জানত যে আসল চিকিৎসা ভেতর থেকে শুরু হয়। এক সকালে আনায়া কোনো অবলম্বন ছাড়াই হেঁটে কবিরের দিকে এলো। তার হাঁটার মধ্যে এখন দ্বিধা ছিল না, বরং এক স্পষ্ট ভরসা ছিল। সে ধীরে ধীরে বলল, আজ আমি নিজে হেঁটে এসেছি, আমাকে কেউ ধরেনি। কবির তাকে মনোযোগ দিয়ে দেখল এবং বলল, এখন তোমার হাঁটার মধ্যে ভয় নেই, এবং এটাই আসল চিকিৎসা। তারপর কিছুক্ষণ নীরবতার পর সে বলল, এবার আমাকে যেতে হবে। আনায়া, আরও লোক আছে যারা সেই অন্ধকারে আছে যেখানে তুমি ছিলে। এই বাক্যটি আনায়ার হৃদয়ে যেন ধীরে ধীরে রাখা পাথরের মতো পড়ল। সে আস্তে করে জিজ্ঞেস করল, তুমি কি প্রতিবার এমন চুপচাপ চলে যাবে? কবির তার চোখে দেখতে দেখতে অত্যন্ত শান্ত স্বরে বলল, কিছু রাস্তা থেমে থাকে না আনায়া, আর কিছু লোক থেমে বাঁচে না। তোমাকে দাঁড়িয়ে দেখে আমার কাজ শেষ হয়েছে। রাজীব বাইরে এলেন, কিছুক্ষণ কবিরকে দেখতে থাকলেন। তারপর আবেগপ্রবণ হয়ে বললেন, আমার বাড়ি এবং আমার হৃদয়ের দরজা তোমার জন্য সবসময় খোলা আছে। কবির মাথা ঝুঁকিয়ে বলল, দরজাগুলোর চেয়ে হৃদয়ের খোলা থাকা জরুরি স্যার, এবং আপনি তা করে দিয়েছেন। যাওয়ার আগে কবির দরজায় লাগানো ছোট নাম ফলকটি দেখল, মেহেরা রেসিডেন্স। তারপর পকেট থেকে একটি পুরনো কিছুটা ঘষা রুমালে আলতো করে সেই ফলকটির ধুলো মুছে দিল। এই ছোট ইঙ্গিতটি এমন ছিল যেন সে বলছিল, স্মৃতিগুলো ধুলো দিয়ে ঢাকা উচিত নয়। কবিরের চলে যাওয়ার পর আনায়া বাগানে দাঁড়িয়ে রইল। বাতাস তার মুখ ছুঁয়ে যাচ্ছিল এবং তাতে মাটির সোঁদা গন্ধ ছিল, ঠিক তেমনই যেন সেদিন ছিল যখন সে প্রথমবার তার পায়ে হালকা উত্তেজনা অনুভব করেছিল। সে তার পুরনো হুইল চেয়ারটি দেখল। এখন তা ঘরের এক কোণে রাখা ছিল, যেন একটি পুরনো গল্প যার শেষ লাইন লেখা হয়ে গেছে। কিছু মাস পর সূর্যের নতুন আলোয় একটি বড় বোর্ড লাগানো হলো, আশা কেন্দ্র, বিনামূল্যে ফিজিও এবং মানসিক সহায়তা কেন্দ্র। নিচে ছোট অক্ষরে লেখা ছিল, কবিরের শিক্ষা অনুযায়ী যখন হৃদয় ঠিক হয়ে যায়, শরীর নিজের রাস্তা খুঁজে নেয়। প্রথম দিনেই 3 জন লোক এলো। একজন বয়স্ক দাদি যার ছেলেরা তাকে ছেড়ে চলে গিয়েছিল, একজন অটো চালক যে দুর্ঘটনায় আহত হয়েছিল এবং আশা হারিয়ে ফেলেছিল, এবং একজন যুবতী মেয়ে যাকে ভরা ভিড়েও একাকিত্ব কাটতে দিত না। আনায়া সবাইকে হেসে বলত, এখানে চিকিৎসা নয়, অবলম্বন মেলে। সন্ধ্যায় সে বাগানে বসে আকাশ দেখত।
কখনো কখনো তার মনে হতো যেন বাতাসে কবিরের আওয়াজ মিশে আছে, তুমি হাঁটছ, শুধু হাঁটতে থেকো। সে হালকা হাসি দিয়ে উত্তর দিত, আমি হাঁটছি কবির, তোমার প্রার্থনা এখনও আমার সাথে আছে। এখন সে একটি কথা স্পষ্ট বুঝতে পেরেছিল, কবির হয়তো আবার আসবে, হয়তো কখনো আসবে না, কিন্তু শিক্ষাগুলো ফিরে আসে না, তারা এগিয়ে যায়, নতুন নতুন মানুষের মধ্যে নতুন আশা জাগায়। আনায়ার চোখে সেই শান্তি ছিল যা কখনো কবিরের চোখে ঝিলিক দিত, এবং সেই শান্তিতে একটি বার্তা লুকিয়েছিল। অলৌকিক ঘটনা বাইরে নয়, ভেতরে শুরু হয়। যখন আমরা নিজের ওপর ভরসা করি, দুনিয়াও আমাদের জন্য রাস্তা খুলে দেয়।